দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল। চট্টগ্রামের বাঁশখালীতে প্রধানমন্ত্রী বললেন, সংকট সমাধানে সংসদে তুলে ধরা হবে 10 বছরের প্রস্তাবনা। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না। আরাকান আর্মির কাছ থেকে অস্ত্র কিনছে পাহাড়ে 3 সশস্ত্র সংগঠন। সেনাবাহিনী আত্মসমর্পণের অনুরোধ জানালেও শর্ত নতুন শান্তি চুক্তির। আমাদের বক্তব্য হলো চুক্তির মোতাবেক যথাযথভাবে চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন। পূর্ণ স্বায়ত্ত শাসনের প্রশ্নে সরকার ঐকমত হয় এবং একটা যদি চুক্তিতে উপনীত হয় তখনই পার্বত্য চট্টগ্রামের একটি সুষ্ঠু সমাধান আসবে বলে আমরা মনে করি। 3 মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে কাল থেকে কাপ্তাই লেকে মাছ শিকার শুরু। শেষ মুহূর্তে জেলেদের ব্যস্ততা, মাছের উৎপাদন বৃদ্ধির আশা। এক বছর তো নদীতে মনে হয় অনেক পানি হয়েছে, মাছ পড়বে মনে হয়। দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে। আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী, আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। জ্বালানি ও সংকট মোকাবেলায় 10 বছর মেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। প্রস্তাব আকারে তা জাতীয় সংসদে তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকেও প্রস্তাবনা দিতে বলেছেন সরকার প্রধান। মতরবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিভ্রান্ত হয়ে দেশের আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটালে মুখ ফিরিয়ে নেবে বিনিয়োগকারীরা। মোহনায় জেগে ওঠা জনপদ বাঁশখালী। সম্ভাবনাময় এই উপজেলায় লেগে থাকে প্রাকৃতিক দুর্যোগ। মাত্র কয়েক সপ্তাহ আগেও পানির নিচে তলিয়েছিল পুরো বাঁশখালী। এতে কেবল সম্পদেরই ক্ষয়ক্ষতি হয়নি, প্রাণ হারায় 2 শিশু, আহত অনেকে। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য ঘরবাড়ি ও অবকাঠামো। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চট্টগ্রামে এসেই বাঁশখালীতে যান তারেক রহমান। ঘুরে দেখেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাহারছড়া, উদ্বোধন করেন 100 পরিবারের জন্য তৈরি করা নতুন ঘর হস্তান্তর কর্মসূচি। পরে প্রধানমন্ত্রী যোগ দেন বাহারছড়া সমুদ্র সৈকতে আয়োজিত সভায়। তারেক রহমানকে দেখে তীব্র দাবদাহে নাকাল অপেক্ষারত হাজারো মানুষ উচ্ছ্বাসে ফেটে পড়েন। ভুক্তভোগীদের হাতে অনুদান ও ত্রাণ সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তারেক রহমান সরকারের উন্নয়ন কর্মসূচি তুলে ধরেন। বলেন, দেশের উন্নয়নের জন্য শান্তি শৃঙ্খলার বিকল্প নেই। দেশীয় বা বিদেশি বিনিয়োগকারী যারা আছে তারা যখন বিনিয়োগ করবে তারা তো চাইবে যে যাতে তার মিল কারখানার উৎপাদিত পণ্য ঠিকভাবে বন্দর দিয়ে যেতে পারে বা তার কাঁচামাল যাতে সঠিকভাবে আসতে পারে, রাস্তাঘাটে যাতে শান্তি থাকে, তাই না? এই জন্য ভাই আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। জ্বালানি সংকট সমাধানে জনগণের কাছে সময় চান সরকার প্রধান। বলেন, মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে তারা দেশ এগিয়ে নিবে নাকি বিশৃঙ্খলা তৈরিকারীদের সাথে থাকবে। জ্বালানি ব্যবস্থা বা বিদ্যুৎ ব্যবস্থা যেটি অপরিকল্পিতভাবে যেই ব্যবস্থা গুটি কয়েক মানুষকে সুবিধা দিয়েছিল, সেটি যদি জনগণের স্বার্থে সেই পরিকল্পনা করতে হয়, স্বাভাবিকভাবে কিছু সময়ের প্রয়োজন। আমরা এরই ভিতরে তার কাজে হাত দিয়েছি। ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। বন্যার পানি সরে গেলেও রেখে গেছে ধ্বংসস্তূপ আর দীর্ঘশ্বাস। তাই শুধু এই পুনর্বাসন কিংবা ত্রাণ সহায়তা নয়, বরং এই অঞ্চলে মানুষকে বন্যামুক্ত রাখতে দরকার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। এমনটাই দাবি সাধারণ মানুষের। প্রধানমন্ত্রী তারেক রহমানও সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি উপকূলীয় অঞ্চলকে অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে তার সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।
এর আগে সকালে ঢাকা থেকে কক্সবাজারের মাতারবাড়ি পৌঁছান প্রধানমন্ত্রী। পরিদর্শন করেন 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র, পাশাপাশি গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার কার্যক্রমও পরিদর্শন করেন সরকার প্রধান। কর্মকর্তাদের সাথে বৈঠক করে দিক নির্দেশনা দেন তিনি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এবারে যাচ্ছে সহকর্মী শহীদুল সুমনের কাছে। তিনি আছেন চট্টগ্রামের হাটহাজারীতে। সুমন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এসে পৌঁছেছেন কিনা বা ঠিক কখন নাগাদ তিনি এসে পৌঁছাতে পারেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? রবি, প্রধানমন্ত্রীর যে নির্ধারিত কর্মসূচি ফটিকছড়িতে আছে সেটি শেষ করেই প্রধানমন্ত্রী হাটহাজারীতে আসবেন এবং হাটহাজারী যে কলেজ মাঠ রয়েছে সেই কলেজ মাঠের কর্মসূচি অর্থাৎ বন্যা দুর্গতদের সহায়তা, বিশেষ চাহিদা সম্পন্ন লোকজনদের সহায়তা, এটিতে যোগদান করার আগেই তিনি আল্লামা আহমেদ শফি তার কবরত এবং জুনায়েদ বাবুনগরী সহ বিভিন্ন আলমদের কবর জিয়ারত করার কথা রয়েছে। এরপরেই তিনি এই মঞ্চে আসবেন এবং এখান থেকেই তিনি এখানকার যারা স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন, স্থানীয় সাধারণ মানুষ রয়েছেন, তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। একই সাথে তিনি বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এখানে বন্যা দুর্গত 30টি পরিবারের মাঝে প্রত্যেকে 1 লাখ টাকা করে তিনি অনুদান দিবেন। একই সাথে 15 জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে 10,000 টাকা করে অনুদান তুলে দিবেন। সব মিলিয়ে এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত। তারা সকাল থেকে এখানে অপেক্ষা করছেন, যেহেতু এখন বিকেল প্রায় 5:30 হয়েছে। এই কিছুক্ষণের মধ্যে হয়তো প্রধানমন্ত্রী হাটহাজারীতে এসে পৌঁছাবেন এবং 6টা নাগাদ তিনি এই মঞ্চে আসার কথা রয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত নেতাকর্মীরা কিন্তু ধৈর্য ধরেই মাঠে অপেক্ষা করছেন। কেউ কেউ বেরিয়ে নামাজ ছাড়ছেন, অন্যান্য যে খাবার কিংবা পানির ব্যবস্থা রয়েছে সেটি বাইরে থেকে খেয়ে আবার কিন্তু মাঠে আসছেন। আপনি দেখছেন এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি মাঠ না ভরলেও সামনের যে অংশটুকু রয়েছে সেখানে নেতাকর্মীরা কানায় কানায় ভর্তি হয়েছে। যেহেতু কিছুটা রোদ পড়ছে মাঠে, সেক্ষেত্রে অনেক নেতাকর্মী কিন্তু আসলে ভিতর থেকে আমরা দেখছি বেরিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে এখানকার নেতাকর্মীরা উচ্ছ্বসিত। এবং আপনি জানেন রবি যে প্রধানমন্ত্রী তার নির্ধারিত যে কর্মসূচি ফটিকছড়িতে, সেখানে হেফাজতের যে আমির রয়েছেন মুহিবুল্লাহ বাবুনগরী, তার সাথে একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকের তাৎপর্য কিন্তু এখানকার যারা উত্তর চট্টগ্রামে বিএনপি করছেন কিংবা রাজনীতি যারা বোঝেন তারা আসলে বলছে যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে রাজনৈতিক হেফাজত ইসলামের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তাদের সাথে প্রধানমন্ত্রীর একটি বৈঠক। যদিও বা দু দলই বলছে এটি একেবারেই অরাজনৈতিক একটি বৈঠক। আলেমদের কাছ থেকে দোয়া কিংবা সৌজন্য সাক্ষাৎ থেকেই আসলে প্রধানমন্ত্রী হেফাজতের আমিরের সাথে দেখা করছেন। তারপরেও এখানকার বিএনপি যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে বলছেন যে রাজনৈতিকভাবে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হয়তো এখান থেকে আসলে হেফাজত ইসলাম বিএনপির যে শরিক দলগুলো রয়েছে তার সাথে আসলে নতুন করে জোটও করতে পারেন। সব মিলিয়ে এখানকার যে বৈঠক বা এখানকার যে জনসভা, সেখান থেকে আসলে এখানকার সাধারণ মানুষ নানা ধরনের প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। তারা আসলে মুখ থেকেই শুনতে চান হাটহাজারীর উন্নয়নের রোডম্যাপ কিংবা তাদের সে প্রতিশ্রুতি কাঙ্ক্ষিত। অনেক ধন্যবাদ সুমন আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাঙামাটির কাপ্তাই সাধারণ একটি গ্রাম মিতিঙ্গাছড়ি এখন এসডিজি ভিলেজ, টেকসই উন্নয়নের মডেল। দেশের মাত্র 3টি এসডিজি ভিলেজের একটি এটি। আগামীকাল সোমবার ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে পুরো এলাকা উৎসবমুখর। জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের স্বপ্নে বিভোর স্থানীয়রা। পাহাড়ের সবুজে ঘেরা কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই গ্রামের নতুন পরিচয় এসডিজি ভিলেজ। সোমবার সকালে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি দেশের 3টি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার একটি এই মিতিঙ্গাছড়ি। বাকি দুটি হলো খুলনার দাকোপের পানখালী ও দিনাজপুরের বোচাগঞ্জের নাফানগর। একটা এলাকায় যে একটি চমৎকার একটা পরিবর্তন করা সম্ভব, যার মাধ্যমে একটি এলাকার মানুষের তাদের ভাগ্য এবং তাদের আত্মনির্ভরশীলতার জন্য তারা যে কার্যক্রম গ্রহণ করতে পারে, তারা যে সক্ষম, সেই প্রমাণের জন্যই আমরা এখানে এই প্রকল্পটা গ্রহণ করেছি। চন্দ্রঘোনা ইউনিয়নের এই গ্রামটিকে ঘিরে নানা পরিকল্পনা নিয়েছে সরকার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার 17টি লক্ষ্য সামনে রেখে দারিদ্র্য হ্রাস, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশ সংরক্ষণ গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি রয়েছে কৃষি ও জীবিকার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং ডিজিটাল সেবার সম্প্রসারণের মাধ্যমে স্থানীয়দের জীবনমান উন্নয়নের পরিকল্পনা।
রাস্তার সমস্যা আছে, তারপরে পানির জন্য সমস্যা আছে, তারপরে গ্রাম জন্য তো সমস্যা আছে, অনেক বুড়ি মানুষ আছে। আমাদের রাস্তাঘাটও ভালো না, পানির সমস্যা, তারপর বৃষ্টি পড়লে পাহাড় ভেঙে পড়ে যায়। স্কুল একটা মানে করলে বসে দিলে তারপরে মানে ভালো মানে পড়ালেখা শিক্ষিত হবে আর কি, আরো উন্নতি হইতো। সাধারণ একটি গ্রাম থেকে টেকসই উন্নয়নের মডেল এমন স্বীকৃতির পর শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নাগরিক সুবিধার পাশাপাশি আয় ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা গ্রামবাসীর। পাহাড়ি বাঙালির সংমিশ্রণে বিভিন্ন জাতিগোষ্ঠীর এখানে বসবাস রয়েছে বিধায় এখানকার মানুষের জীবন মান উন্নয়নে বা এই গ্রামটাকে আধুনিকীকরণ করার জন্য এসডিজি প্রকল্পের আওতায় সেজন্য এই গ্রামটাকে বাছাই করা হয়। উদ্বোধন ঘিরে মিতিঙ্গাছড়ি গ্রামে উৎসবের আমেজ। উদ্বোধন অনুষ্ঠান সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি। একটা রোগী হইলেও গাড়ি একটা নিতে পারে না, এই জন্য ওগুলা এই কালবার বেরিয়ে সেগুলো রাস্তা আমাদের বেশি প্রয়োজন। পাহাড়ি বাঙালি সবাই অনেক গরিব অসহায়, এর জন্য আমাদেরকে মানে সংস্কার থেকে মানে একটা সুযোগ দেওয়া গেলে একটু ভালো। আল আমিন শিকদার, যমুনা নিউজ। আরাকান আর্মি থেকে অস্ত্র কিনছে পাহাড়ে 3 সশস্ত্র সংগঠন। অভিযোগ, জেএসএস, ইউপিটিএফ ও কেএনএফ অস্ত্র চোরাচালানের নতুন করিডর তৈরি করেছে। তাদের উদ্দেশ্য অস্থিরতা তৈরি, আধিপত্য ও সীমানা ভিত্তিক নিয়ন্ত্রণ বাড়ানো। চোরাচালান বন্ধে সেনাবাহিনী আত্মসমর্পণের অনুরোধ জানালেও গোষ্ঠীগুলোর দাবি নতুন শান্তি চুক্তি। বিষয়গুলো নিয়ে আতঙ্ক জনমনে। বান্দরবান থেকে ফিরে আহমেদ রেজার প্রতিবেদন। ছবি তুলেছেন তানভীর মিজান। পাখির চোখে বান্দরবানের আলীকদমের মিয়ানমার সীমান্ত এলাকা। সম্প্রতি এই এলাকায় কয়েকটি রুট দিয়ে অস্ত্র ঢুকছে বাংলাদেশে, এমন তথ্যে সরেজমিনে যমুনা টেলিভিশন। সীমান্ত ঘেঁষা অঞ্চলে রাতেই পাহাড়ের গা বেয়ে ছুটে চলা, ঘন জঙ্গলে এই রুটেই চলে অস্ত্র ও মাদকের চোরাচালান। বেশ গভীরে গিয়েও দেখা মিলল না কারোরই। তবে সূত্রের তথ্য মতে এই রুটেই সক্রিয় চোরাচালানকারীরা। অস্ত্র চোরাচালানের পথ হিসেবে সশস্ত্র গোষ্ঠীগুলো বেছে নিয়েছে নতুন 3টি রুট। প্রথমটিতে বান্দরবানের মদক হয়ে রেমাক্রি, থানচি ও বলিপাড়া। দ্বিতীয়টি মিয়ানমার সীমান্ত থেকে নাইক্ষংছড়ি, আলীকদম, থানচি হয়ে বলিপাড়া। তৃতীয়টি মিজোরামের চংতে, থেগামুগ, সাজেক, বাঘাইছড়ি হয়ে খাগড়াছড়ি। জানা গেছে আরাকান আর্মির কাছ থেকেই অস্ত্র কিনছে জনসংহতি সমিতি, জেএসএস, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, ইউপিডিএফ ও কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট, কেএনএফ। পাহাড়ের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় নতুন সরকারের নিজেদের গুছিয়ে নেয়ার সময়টিকেই টার্গেট করেছে তারা। চোরাচালানের দৃশ্য না পেলেও কেএনএফ থেকে পালিয়ে আসা দুজনের সঙ্গে কথা হয় আমাদের। একজন সস্ত্রীক ছিলেন গোষ্ঠীগুলোর সঙ্গে। মানুষের মারা, তারপরে কিভাবে মানে দূরা কিভাবে লুকায় থাকবে, এরকম অনেক আছে। দুইজনের নাম মনে হচ্ছে যারা এখনো আছে ওখানে। বানালব, জিমাস। কি চালাইছেন অস্ত্র? শটগান, শুধু শটগান স্যার। এগুলো আসতো কোথা থেকে? এই যে মিজোরাম থেকে। কোথায় থাকবে, কোথায় খাওয়া দাওয়া করবে, এটা তো উপায় নেই। এই জন্য ওখানে আমি থাকছি আর কি। আমি ট্রেনিং করে নাই, তারপরে যে অস্ত্রও ধরে নাই। জানা গেছে সবশেষ 3টি সশস্ত্র গ্রুপেরই অবস্থান ছিল ভারতের মিজোরামে। আলাদাভাবে প্রশিক্ষণ নেয় তারা। 3টি গ্রুপে সদস্য প্রায় 10,000। প্রতি 5 থেকে 6 জনে আছে একটি করে সক্রিয় অস্ত্র, যা কিছুদিন আগে ছিল অর্ধেক। সূত্রের তথ্যে গোষ্ঠীগুলো আরাকান আর্মির কাছ থেকে 25টি মেশিন গান কিনেছে সম্প্রতি। সেনাবাহিনী থেকে আত্মসমর্পণের অনুরোধ জানালেও তারা জুড়ে দিচ্ছে নতুন শর্ত। সরকার যদি উদ্যোগ নেয় চুক্তি বাস্তবায়নের জন্য আমরা অবশ্যই স্বাগত সাধুবাদ জানাবো। আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমাদের বক্তব্য হলো চুক্তির মোতাবেক যথাযথভাবে চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন। আন্তরিকভাবে, রাজনৈতিকভাবে যদি এরা সমাধান করতে চায়, সরকারের মাধ্যমে সম্ভব।
সরকার সাথে যদি একটি রাজনৈতিক সমাধান হয় এবং পূর্ণ স্বায়ত্ত শাসনের প্রশ্নে সরকার ঐকমত হয় এবং একটা যদি চুক্তিতে উপনীত হয়, তখনই পার্বত্য চট্টগ্রামের একটি সুষ্ঠু সমাধান আসবে বলে আমরা মনে করি। বান্দরবানের রামজুতাং, রেন্তলাং ও থিংদল তেতলাংয়ে বেশ কয়েকটি ঘাঁটি ছিল এসব গোষ্ঠীর। তবে সেনাবাহিনীর অভিযানে সেগুলো থেকে পালিয়ে সীমান্তে আশ্রয় নিয়েছে তারা। এই তিনটির বাইরে মারমা ন্যাশনাল পার্টি, MNP ও খুমি পিপলস ফোর্স নামে দুটি সশস্ত্র গোষ্ঠী বাংলাদেশ ভারত ও বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সবুজের এই বিশালতা দেখে নিশ্চয়ই আপনার মন প্রশান্তিতে ভরে গেছে, কিন্তু কখনো কি প্রশ্ন জেগেছে কেমন আছে আমাদের এই বিশাল পাহাড়গুলো? গত কয়েক মাসে এই পাহাড়ি অঞ্চলে বিভিন্ন স্থান থেকে অস্ত্র ঢুকেছে দেদারসে, যার ফলে সক্রিয় হয়েছে সশস্ত্র সংগঠনগুলো আর অস্থিরতা বেড়েছে পুরো পাহাড়ি এলাকায়। আহমেদ রেজা, যমুনা নিউজ, বান্দরবান। 3.5 মাস পর আবারও প্রাণ ফিরে পাচ্ছে রাঙামাটির কাপ্তাই হ্রদ। সোমবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ শিকার। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত জেলে আর উদ্ধার ব্যবসায়ীরা। দীর্ঘ বিরতির পর সবার মধ্যেই মাছ ধরার আনন্দ। প্রত্যাশা, নিষেধাজ্ঞার ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। কোথাও চলছে নৌকা মেরামত, কোথাও জাল বুননের শেষ মুহূর্তের ব্যস্ততা। আড়তগুলোতেও ফিরেছে চাঞ্চল্য। সরকারি নিষেধাজ্ঞার পর মাছ শিকার শুরুর অপেক্ষায় রাঙামাটির কাপ্তাই হ্রদ পাড়ের মানুষ। পুরনো কোলাহল ফিরছে জেলে পল্লী ও মৎস্যঘাটগুলোই। হ্রদে মাছ শিকারে 3.5 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে সোমবার মধ্যরাতে। নতুন মৌসুম শুরুর আগেই শেষ প্রস্তুতি সেরে নিচ্ছেন মৎস্যজীবীরা। দীর্ঘদিন পর আবার জাল ফেলতে পারবেন, তাই উচ্ছ্বসিত তারা। আমরাও খুশি যে ড্রাম কাটতেছি, আমরাও দিন মজুরির মতো আমরা কাজ করছি। এখন ড্রামের কাজ দিচ্ছে, ওগুলো করতেছি, বউ বলাবার নেই, আমরা একটু শান্তি আছি। ড্রাম কাটতেছি, তারপরে মাছ ডালার জন্য টপ, এগুলো আমি বানাই। এখানে আমার সাথে আরও 5 মানুষ আছে। কার্প জাতীয় মাছের প্রজনন, পোনা মাছ বৃদ্ধি এবং হ্রদের জীববৈচিত্র্য রক্ষায় গত 24 এপ্রিল থেকে মাছ আহরণ বন্ধ রাখা হয়। পরে পানির স্বল্পতা ও মাছ প্রজননকাল বিবেচনায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে 10 আগস্ট মধ্যরাত পর্যন্ত করা হয়। সংশ্লিষ্টদের আশা, দীর্ঘ এই বিরতির ফলে এবার মাছের উৎপাদন যেমন বাড়বে তেমনি বাড়বে আকার। মাছের সাইজটা যদি বড় হয়, জেলারও দাম পাবে, ব্যবসায়ীরও মোটামুটি একটু লাভবান হবে। চাপিলে, রুই, খাতালে এগুলো পড়বে আর কি। এক বছর তো নদীতে মনে হয় অনেক পানি হয়েছে, মাছ পড়বে মনে হয়। আবার মাছ মেরে বাজারজাত করে যেন সবাই সুখী হয়, এই আশা প্রত্যাশাই আছে সবাই। কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের কর্মকর্তারাও বলছেন, মাছের প্রাকৃতিক বৃদ্ধি নিশ্চিত হওয়ায় এবার আগের বছরের তুলনায় জেলে ও ব্যবসায়ীরা বেশি লাভবান হওয়ার সুযোগ পাবেন। বিভিন্ন উপকেন্দ্র সমূহ তাদের বিভিন্ন ইকুইপমেন্টগুলো, এগুলো পরীক্ষা নিরীক্ষা করা, এগুলো আমাদের চলমান রয়েছে, যাতে করে আমরা সঠিক সময়ে আমরা লেক ওপেনিংয়ের যে কার্যক্রম বা অবতরণের কার্যক্রম সেগুলো আমরা শুরু করতে পারি। কর্তৃপক্ষ জানিয়েছে, কাপ্তাই হ্রদ নির্ভর প্রায় 26,000 নিবন্ধিত জেলে নিষেধাজ্ঞাকালে সরকারি খাদ্য সহায়তা পান। তবে মাছ আহরণ ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত অনেক শ্রমিক এ সুবিধার বাইরে ছিলেন। শহীদুল সুমন, যমুনা নিউজ। দর্শক, আর এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।